বাবা, মাহিন চাচ্চু আমার হিসু করার জায়গাতে খুব ব্যথা দেয় আর চাচ্চু যেটা দিয়ে হিসু করে ওটা আমাকে ধরতে বলে। চাচ্চু এত পচা কেন বাবা? বসে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিলাম, এমন সময় আমার 5 বছরের মেয়ে শামিয়া কোনো ভূমিকা ছাড়াই উপরের কথাগুলো বলল। আমি ল্যাপটপ থেকে মুখ ফিরিয়ে অবাক নয়নে আমার বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আছি। ও এসব কি বলছে? এতটুকু বাচ্চার মুখে তো কখনো মিথ্যা আসার প্রশ্নই ওঠে না। নিজের মেয়ের মুখে ছোট ভাইয়ের ব্যাপারে এরকম অশ্লীল কর্মকাণ্ডের কথা শুনে আমার শরীরটা মুহূর্তেই ঘামে ভিজে চুপ চুপ করছে। আমি নিজেকে যথেষ্ট শান্ত রেখে শামিয়াকে কাছে টেনে নিয়ে বললাম, আচ্ছা মামনি, এগুলো তোমার আম্মুকে বলবা না। তোমার চাচ্চুকে আমি খুব করে মেরে দিব, ঠিক আছে? আমার মেয়েটি মাথা নাড়িয়ে বলল, আচ্ছা বাবা। আর শোনো, তোমার চাচ্চুর কাছে আর কখনো যাবে না, ঠিক আছে? আচ্ছা। এই বলে মেয়েটি দৌড়ে পাশের ফ্ল্যাটের মেয়েটির সাথে খেলতে চলে গেল। আমি এখনও নিজেকে ঠিক রাখতে পারছি না। ছিঃ! মাহিন শেষ পর্যন্ত নিজের এতটুকু ভাতিজির সাথে? এসব কথা যদি আমার স্ত্রী তামান্না জানতে পারে তবে খবরটি গ্রামের বাবা মায়ের কাছে পৌঁছে দিতে একটুও সময় নিবে না। আজ রাতে যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমার স্ত্রী বলল, শোনো, তোমাকে একটি কথা বলতাম, কিছু মনে করবে না তো? না, বলো। আসলে মাহিনের কাজগুলো আমার কাছে কেমন যেন ভালো লাগছে না। কেন, কি হয়েছে? আসলে কিভাবে যে বলি তুমি বিশ্বাস করবে কিনা জানি না। এত তালবাহানা না করে বলে ফেলো। আসলে বিকালে যখন শুকানো কাপড় ছাদ থেকে আনতে যাই তখন মাহিনকে দেখি আমার সেলোয়ার আর ব্রা নাকে নিয়ে গন্ধ শুকছে। তামান্নার কথা শুনে আমি শোয়া থেকে বসে পড়লাম। একদিকে তামান্না, অন্যদিকে শামিয়া। আমি কি করব কিচ্ছু ভাবতে পারছি না। দুদিন পর হঠাৎই পাশের বাসার মেয়েটি নিখোঁজ হয়। মেয়েটি শামিয়ার সমবয়সী ছিল। হঠাৎ এভাবে মেয়েটির নিখোঁজ হওয়ায় আশেপাশের মানুষ সবাই অবাক হয়, কেননা মেয়েটি বাহিরে কখনো বের হতো না। সর্বোচ্চ আমাদের বাসায় এসে শামিয়ার সাথে খেলাধুলা করত। আমার শামিয়ার মতোই মেয়েটিও ওর বাবা মায়ের একমাত্র সন্তান। তাই তাদের কষ্টটা চোখে পড়ার মতো। এলাকার মানুষের ধারণা কল্লা কাটারা ধরে নিয়ে গেছে। পুলিশ অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো সূত্র পেল না। আমার স্ত্রী তামান্না এহেন ঘটনায় শামিয়াকে একদম আগলে রাখছে। এমনকি ওয়াশরুমে গেলেও সাথে করে নিয়ে যায়। এদিকে মাহিনের ঘটনা আমি প্রায় ভুলতেই বসেছিলাম। আরও 2 দিন পার হয়ে গেল, মেয়েটির কোনো খোঁজ পাওয়া গেল না। মাহিন আজ হঠাৎই বলে, ভাইয়া, এখানে আর ভালো লাগছে না, কাল বাড়িতে চলে যাব। আচ্ছা ঠিক আছে। এতদিন মাহিন কখনো বাড়িতে যাওয়ার নাম তুলেনি, কিন্তু আজ কেন বলল? আমি চিন্তা করলাম, থাক, চলে গেলেই ভালো, ও থাকলে আমার আরও সমস্যা। বিকালে বারান্দায় বসে আছি শামিয়াকে কোলে নিয়ে, এমন সময় শামিয়া বলল, বাবা, মাহিন চাচ্চু রুমিকে কল্লা কাটাদের কাছে দিয়ে এসেছে। শামিয়ার কথায় আমি হন্তদন্ত হয়ে প্রশ্ন করলাম, তুমি কিভাবে দেখলে আম্মু? ওই দিন মাহিন চাচ্চু রুমিকে চকলেট দিয়ে কোথায় যেন নিয়ে যায়, চাচ্চু আমাকে চকলেট দেয়নি। আমার এতটুকু চালাক মেয়ের প্রতিটি কথা যেন তীরের মতো আমার কানে এসে বিঁধছে। আমার কাছে এই বিষয়টিও পরিষ্কার হয়ে গেল যে মাহিন কেন বাড়িতে যেতে চায়। তবুও সন্দেহের বশে এসব করা ঠিক হবে না। তাই সুযোগ বুঝে মাহিনের অনুপস্থিতিতে ওর রুমে গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে লাগলাম যে কিছু পাওয়া যায় কিনা। হঠাৎ বিছানাটা উল্টাতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। একই এত কন্ডোমের প্যাকেট, এগুলো দিয়ে ও কী করে? কন্ডম প্যাকেটের পাশেই চোখ পড়তে একটি ছোট কানের দুল দেখলাম। হ্যাঁ, কানের দুলটি আর কারো নয়, বরং পাশের ফ্ল্যাটের রুমি মেয়েটির। আমার এক মুহূর্ত বুঝতে বাকি রইল না যে রুমির নিখোঁজ হওয়ার ব্যাপারে একমাত্র আমার ছোট ভাই মাহিনই দায়ী। আমি কিছু বলিনি মাহিনকে এই বিষয়ে। আজকাল মাহিন কেমন আজব আচরণ করে, আমি তেমন পাত্তা দিলাম না, কিন্তু মাহিন এই কাজ করছে আমার বিশ্বাস হয় না। কিছুদিন পর একটা লাশ পাওয়া যায় এক নদীতে। পুলিশ সুপার জানায় এটা রুমি মেয়েটার লাশ। তাদের মা বাবা অনেক কান্না করে এর বিচার চায়। রুমির লাশ দেখে আমি নিজেই ভয়ে কাঁপতে লাগলাম। এইভাবে চলে গেল কিছুদিন। একদিন আমি আর তামান্না একটা কাজের জন্য বাইরে গেলাম। বাসায় শামিয়া আর মাহি একা রেখে গেলাম। আসতে প্রায় রাত 1:00 বেজে গেল। বাসায় গিয়ে আমি যা দেখলাম এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তামান্না জ্ঞান হারিয়ে ফেলে চলবে ঘরের নরপশু। প্রথম পর্ব কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর 2টা পর্ব আছে, পর্ব পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পর্ব দেওয়ার সাথে সাথেই পেয়ে যান। ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। অজানা তথ্য